আসসালামু আলাইকুম, আমি আনোয়ার স্যার কথা বলছি এসএসসি কেমিস্ট্রি থেকে। তো এসএসসির কেমিস্ট্রির এর আগে একটি আমি ভিডিও আপলোড করেছিলাম, সেটিতে আমি দেখিয়েছি কীভাবে আসলে ইলেকট্রন বিন্যাস আমাদের পাততে হবে। তো আমরা আজকে শিখব ইলেকট্রন বিন্যাসের পরে মৌলগুলোর শ্রেণীবিভাগ কীভাবে করা হয়। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখো, অনেকটা সহজ মনে হবে। মৌলসমূহের শ্রেণীবিভাগ করা হয় ইলেকট্রন বিন্যাসের দিক থেকে 4 শ্রেণীতে বিভক্ত করা হয়, অর্থাৎ এস, পি, ডি এবং এফ এদেরকে 4টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে তার আলোকে ওই মৌলগুলোকে সেই ব্লকে রাখা হয়। অর্থাৎ যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা এস ব্লক মৌল বলি তাকে, এবং যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লক অর্থাৎ পি অরবিটালে প্রবেশ করে আমরা তাকে পি ব্লক বলবো। ডি ব্লকে প্রবেশ করলে আমরা তাকে ডি ব্লক মৌল বলবো, এবং এফ অরবিটালে প্রবেশ করলে তাকে আমরা এফ ব্লক মৌল বলবো। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের দিক থেকে মৌলগুলোকে 4 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং সর্বশেষ হচ্ছে এফ ব্লক মৌল। এখন আমরা কিভাবে এইটাকে আইডেন্টিফাই করব একটু দেখো তোমরা। আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতেছি, আমি আবারও বলতেছি কিভাবে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করতে হয় এর উপরেই আমার একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে অবশ্যই। অথবা যারা পারো ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা নেই তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। অর্থাৎ আমি যদি একটু জিঙ্ক পরমাণুটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? তো 1s2 2s2 2p6 3s2 3p6, তো আমরা তারপরে 4s এবং হচ্ছে 3d। এখানে হবে হচ্ছে 4s2 এবং 3dতে হবে 10। একটু যদি হিসাব করি আমরা তাহলে কি পাবো? এখানে হচ্ছে 10টি, তোমরা একটু দেখো এখানে 10টি, এখানে হচ্ছে 8টি 18টি, 18 আর 12 30টি। অর্থাৎ জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারবো যে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি একটু ভালো করে দেখো, এখানে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করছে। এটা আমি আগে আলোচনা করেছিলাম যে আমাদের আগে 4s অরবিটালকে পূরণ করতে হবে, তারপরে 3d অরবিটালে ইলেকট্রন সমূহ দিতে হবে। সুতরাং এখানে 3d অরবিটালের মান বেশি হবে। কিভাবে 4s এবং 3d অরবিটালের মান বেশি কোনটার সেইটার উপরেও আমি একটু কথা বলেছিলাম এর আগের ভিডিওতে। তোমরা সেইটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে 4s অরবিটালের থেকে 3d অরবিটালের মান বেশি, সুতরাং সেটি বেশি শক্তিসম্পন্ন অরবিটাল এবং ইলেকট্রন সেখানে শেষে যাবে। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা একটি জিনিস ক্লিয়ার অবশ্যই হচ্ছে যে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং এটি হচ্ছে ডি ব্লক মৌল। এখন কোনো একটা পরমাণুর ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রন, যেমন ধরো এখানে আমি নিচ্ছি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন বিন্যাস করো তোমরা 1s2 2s2 2p6 3s2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং এই ম্যাগনেসিয়াম হচ্ছে এস ব্লক মৌল। আবার তোমরা যদি আরেকটা নিয়ে থাকো, দেখো এখানে ধরো যে নিয়ন আমরা 10 নিলাম, তাহলে 1s2 2s2 2p হচ্ছে 6। তাহলে এটা যদি একটু ভালোভাবে লিখি আমরা 2p6, তাহলে নিয়নের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, সুতরাং নিয়ন হচ্ছে পি ব্লক মৌল। কিন্তু একটা জিনিস আমি বলে রাখতেছি, আমাদের 6টা মৌল কিন্তু এখানে আলাদা। একটা হচ্ছে হিলিয়াম, তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36 54 এবং এটা হচ্ছে 86। তোমাদের জেনে থাকা দরকার যে 118টি মৌলের মধ্যে 6টি মৌল হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এরা হচ্ছে হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54 এবং আরএনতে রেডন হচ্ছে 86। এই 6টি মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এবং এদেরকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয় সেটার উপর আমি একটা ভিডিও আপলোড করব পরবর্তীতে। আপাতত আমরা দেখবো এদেরকে। তাহলে এখানে নিয়নকে আমরা ওইভাবে আইডেন্টিফাই করব না। আমরা জানি যে পর্যায় সারণীতে এদেরকে 18 গ্রুপে স্থান দেওয়া হয়েছে, সুতরাং এদের বৈশিষ্ট্যগুলো আলাদা। সুতরাং আমি এখানে নিয়নকে ওইভাবে স্পেসিফিক আলাদাভাবে এদের ব্যাখ্যা করব। তাহলে আমি এখানে অন্য কিছু নিতে পারি, যেমন অক্সিজেন যদি আমরা 8 নিই তাহলে কি হবে? অক্সিজেন 1s2 2s2 2p কত হবে আমাদের 4। তাহলে অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনটি তোমরা দেখো পি অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং অক্সিজেন হচ্ছে আমাদের পি ব্লক মৌল। তাহলে
জিঙ্ক হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, ম্যাগনেসিয়াম হচ্ছে এস ব্লক মৌল, অক্সিজেন হচ্ছে আমাদের পি ব্লক মৌল। এইভাবে কোনো পরমাণুর সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করে সেই পরমাণুটাকে ওই ব্লক মৌল বলা হয়। তাহলে জিঙ্ক হচ্ছে ডি ব্লক মৌল, ম্যাগনেসিয়াম হচ্ছে এস ব্লক মৌল, নিয়ন পরে আসতেছি আমরা, অক্সিজেন হচ্ছে পি ব্লক মৌল। সুতরাং এইভাবে যদি আমরা একটু ব্যাখ্যা করি, আরেকটা মৌল পাবো এফ ব্লক মৌল। তো এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে মৌলগুলোর শ্রেণীবিভাগ। একটু তথ্য দিয়ে রাখি তোমাদের। এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এস ব্লক মৌল হচ্ছে 14টি, পি ব্লক মৌল হচ্ছে 36, এফ ব্লক মৌল হচ্ছে 41, মানে 41টি। অর্থাৎ পর্যায় সারণীতে 118টি মৌলকে যদি আমরা ব্লক আকারে শ্রেণীওয়াইজ করি তাহলে আমরা পাবো হচ্ছে এস ব্লক মৌল 14টি, পি ব্লক মৌল 36টি, ডি ব্লক মৌল 41টি এবং এফ ব্লক মৌল পাবো আমরা 27টি পাবো। 27টি, এটাকে যোগ করলে আমরা 118 পেয়ে যাব। 7 আর 8, 6, 14, 4, 18, 118টি। তো এইভাবে মৌলগুলোকে শ্রেণীবিভাগ করা হয়। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে সেটা হচ্ছে একটা বিষয়। প্রশ্ন আসে হচ্ছে যে তোমাদের অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল, এভাবে প্রশ্ন আসে যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। এরকম একটি প্রশ্ন অসংখ্যবার আসছে এবং দেখা যাচ্ছে অনেকগুলো সালে প্রশ্নে তোমরা দেখতে পাবে। ইভেন আমি মনে করি ম্যাক্সিমাম সালগুলোতে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে বারবার। সেই জন্য আমি সেই প্রশ্নের দিকে যাব। আমি আবারও বলতেছি, প্রশ্ন এভাবে হয় যে দেখাও যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তোমরা প্রশ্নটাকে লিখবে, যারা দেখতেছো ভিডিওটা, লেখার পরে অ্যান্সারটা কীভাবে আমি লিখতেছি সেটা চিন্তা করবে। তাহলে আমরা যদি ওই প্রশ্নের অ্যান্সার করতে যাই তাহলে আমাদের আগে বুঝতে হবে ডি ব্লক মৌল কারা। তাহলে ডি ব্লক মৌল কারা আমরা সংজ্ঞা দিব। ডি ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তারা হচ্ছে ডি ব্লক মৌল। আবার আমরা দেওয়ার পরে আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখব যে ডি ব্লক মৌল। তো আগে লিখব আমরা হচ্ছে ডি ব্লক মৌল। লেখার পর এর সংজ্ঞাটা দিব। এখানে কি দিব আমি বললাম যে সকল পরমাণু বা যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। দিয়ে তোমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দেবে এবং পরবর্তীতে এই প্রশ্নটাকে সাজানোর জন্য আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। সাজানোর জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা তারপরে লিখব হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। এখন অবস্থান্তর মৌল কাকে বলে? বি কেয়ারফুল এই জায়গাটাতে। অবস্থান্তর মৌল হচ্ছে ডি অরবিটালকে ঘিরে অবস্থান্তর মৌল অবস্থান করে এবং ডি অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে কোনো মৌলের তাহলে সেই মৌলটাকে বলা হয় অবস্থান্তর মৌল। অর্থাৎ হচ্ছে যে সকল মৌলের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। আংশিক পূর্ণ থাকবে বলতে কি বুঝাচ্ছি আমি? ডি অরবিটাল আমাদের সর্বোচ্চ ইলেকট্রন নেয় হচ্ছে 10টি। যদি এখানে 9টি থাকে তাহলে এটা আংশিক পূর্ণ থাকবে। যদি 8টি থাকে তাও আংশিক পূর্ণ থাকবে। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যদি ইলেকট্রন ধারণ করে ডি অরবিটাল তাহলে ওই মৌলটার ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে। সুতরাং আমরা বলবো যে যে সকল মৌলের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। অনেক ইজি, একটু ইজিভাবে নাও। তো আমরা এই সংজ্ঞাটা দিয়ে দেবো, অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা। অবস্থান্তর মৌলের সংজ্ঞা সুন্দর করে তোমরা লিখে ফেলবে এভাবে যে সকল মৌলের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। বলার পরে তোমরা এখানে একটা এক্সাম্পল দেবে। এক্সাম্পল দিতে পারো, অনেক কিছু দিতে পারো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আয়রন 26। তো আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s এবং হচ্ছে 3d 4s2 3d। তাহলে কথা হচ্ছে আমাদের 10 আর 18 20, এটাতে 6 দিব আমি। একটু লক্ষ্য করো, আয়রনের ইলেকট্রন বিন্যাস হতে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে। আর আমি এটাই বলতেছিলাম যে ডি অরবিটালে 1 থেকে 9টি পর্যন্ত ইলেকট্রন থাকলে সেটা আংশিক পূর্ণ থাকবে এবং যদি 10টি ইলেকট্রন পেয়ে যায় সেটা পরিপূর্ণ থাকবে। তাহলে পরিপূর্ণ হলেও সেটা ডি ব্লক মৌল, আর আংশিক পূর্ণ থাকলে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। এখন শেষের স্টেপটা তোমরা কি লিখবা? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। শেষের স্পেসটা এই স্পেসটা এইভাবে লিখবে যে এখানে একটু তোমরা আগে বোঝো, জিঙ্কের 30টা ইলেকট্রন আছে। 30টা ইলেকট্রন দেওয়ার পর আমি দেখলাম ডি ব্লক মৌল পেয়ে গেছি। আবার আয়রনের 26টা ইলেকট্রন আছে। 26টা ইলেকট্রন দেওয়ার পরে আমি অবস্থান্তর মৌল পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে আমি যদি এটাকে আইডেন্টিফাই করি যে অবস্থান্তর মৌল, আর এইটাকে যদি ধরে নেই আমি ডি ব্লক মৌল,
ডি বলক মৌল, তাহলে কি একটা প্রশ্ন ওঠে না যে এই মৌলটা কি অবস্থান্তর মৌল হতে পারে না, অথবা এই মৌলটা কি ডি বলক মৌল হতে পারে না? এই দুইটা প্রশ্নের যদি তোমরা অ্যান্সার খুঁজতে পারো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা খুব ইজিভাবে লিখতে পারবে। প্রশ্ন নম্বর 1, এই মৌলটি কি অবস্থান্তর মৌল হবে? কখনোই না। কারণ হচ্ছে অবস্থান্তর মৌল হওয়ার জন্য ওই মৌলটার ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হয়। আমাদের কি জিঙ্কের ক্ষেত্রে ডি অরবিটাল আংশিক পূর্ণ আছে? নিঃসন্দেহে নয়, কারণ ডি অরবিটালে আমাদের 10টি ইলেকট্রন আছে। সুতরাং এটি শুধু ডি বলক মৌল, অবস্থান্তর মৌল নয়। এখন আসি আমরা আয়রনের ক্ষেত্রে। আয়রনের ক্ষেত্রে আমরা যা দেখতে পাবো, এটা অবস্থান্তর মৌল হিসেবে একে চিহ্নিত করেছি আমি। এখন দেখো, যেহেতু এটি অবস্থান্তর মৌল, আমরা এখন খোঁজার চেষ্টা করবো এটি কি ডি বলক মৌল হবে। ডি বলক মৌল কাকে বলে? ইজ দ্যাট ক্লিয়ার? যে ডি বলক মৌল হচ্ছে যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। তাহলে কি আয়রনের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেনি? অবশ্যই করেছে। সুতরাং আয়রন হচ্ছে আমাদের ডি বলক মৌল, একই সাথে সেটি অবস্থান্তর মৌল। তাহলে আমরা কি বলতে পারতেছি একটু ভাবো। অবস্থান্তর মৌল এবং ডি বলক মৌলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডি বলক মৌলের একটা অংশ হচ্ছে অবস্থান্তর মৌল। উদাহরণস্বরূপ, তোমরা যেই প্রতিষ্ঠানেই পড়ো, একটু যদি চিন্তা করো, তোমরা ধরো যে ক্লাস নবম শ্রেণীতে পড়ো, তাহলে ওই প্রতিষ্ঠানের সকল স্টুডেন্ট কিন্তু নবম শ্রেণীর স্টুডেন্ট না, আবার ওই প্রতিষ্ঠানের সকল নবম শ্রেণীর স্টুডেন্ট কিন্তু প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সুতরাং যদি কোনো একটা অংশ হয়, সেটি সেরকম নাও হতে পারে। সকল 9-এর স্টুডেন্ট ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট, কিন্তু সকল প্রতিষ্ঠানের স্টুডেন্ট কিন্তু 9-এর স্টুডেন্ট না। সুতরাং আমরা বলতে পারি যে সকল অবস্থান্তর মৌল অবশ্যই ডি বলক মৌল, কারণ 9-এর বাচ্চারা অবশ্যই ওই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। তাহলে যেহেতু আয়রন আমাদের ডি বলক মৌলের অন্তর্ভুক্ত, তাই আমরা এটাকে ডি বলক মৌল বলতে পারি। তাই সকল অবস্থান্তর মৌলই ডি বলক মৌল হবে, কিন্তু সকল ডি বলক মৌল অবস্থান্তর মৌল নয়। বিকজ ডি বলক মৌলের যদি ডি অরবিটাল পরিপূর্ণ থাকে, সেটি অবস্থান্তর মৌল নয়। আমাদের আজকের আলোচনা এতটুকুই। আমি খুব ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে তোমাদের একটু একটু আপডেট যারা চিন্তা করতেছো তাদের জন্য। এগুলো ক্লাস 9-এ নয়, আমি বিশেষ করে এখানে 10ম শ্রেণীর বাচ্চা যারা আছো, যারা একটু আপডেট চিন্তা করতেছো, তাদের জন্য ভিডিওগুলো আপলোড করতেছি। আমি আবার অধ্যায়ভিত্তিক অনেক বড় আকারে ভিডিওগুলো আপলোড করব। অনেক বড় আকারে বলতে সেই কারণে যে সম্পূর্ণ কন্টেন্টগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো তোমরা। ধন্যবাদ সকলকে।